নিয়েছি নতুন করে আবার, মানে আবার এডিশন আর কি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে 1 2 207 এর সিরিয়াল দিয়েছি 1 2 3 4 5 6 7, মানে আরো 7টা অ্যাড করেছি, ঠিক আছে। তো দেখেন আমি প্রথমে ধরি 1 নম্বরটা, নতুন যে 4টা পেজ দিয়েছি বা পিডিএফ দিয়েছি সেখানে 1 নম্বর যেটা সেটা দেখেন। বলেছে কি যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন হ্যাজ এ রিজার্ভার অফ এরিয়া, যে রিজার্ভ আছে তার এরিয়া কত বলছে, এরিয়া মানে এ বলি, তার এরিয়া দিয়েছে 2.4 স্কয়ার কিলোমিটার, তার মানে এত কিলোমিটার। একে যদি আমরা মিটার প্রকাশ করি তাহলে কি হবে 2.4 গুণন 10 টু দি পাওয়ার 6 মিটার স্কয়ার। আচ্ছা, তারপর বলেছে ক্যাপাসিটি, তারপর কি বলেছে ক্যাপাসিটি, তো ক্যাপাসিটিকে আমরা এম দ্বারা প্রকাশ করি কত 5 গুণন 10 টু দি পাওয়ার 6 ঘনমিটার। হ্যাঁ, এই ঘনমিটারকে যদি আমরা কেজিতে প্রকাশ করতে চাই তাহলে কি লিখতে পারি যে এর সাথে আরো 1000 গুণ দিলে সেটা কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে, তাই না। তার মানে 5 গুণন 10 টু দি পাওয়ার 9 কেজি। তারপরে দ্য ইফেক্টিভ হেড অফ ওয়াটার ইজ, তার মানে হেডের যে উচ্চতা সেটা কত 100 মিটার, হেডের উচ্চতা দেওয়া আছে 100 মিটার, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে দ্য পেন স্টক টারবাইন এন্ড জেনারেশন এফিসিয়েন্সি, পেন স্টকের এফিসিয়েন্সি হচ্ছে 0.95, তারপরে টারবাইনের এফিসিয়েন্সি দিছে কত 0.9, জেনারেটর এফিসিয়েন্সি দিয়েছে কত 0.85। যদি হয় তাহলে বের করো, ক্যালকুলেট দ্য টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি দ্যাট ক্যান বি জেনারেটেড, ক্যালকুলেট দ্য টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি দ্যাট ক্যান বি জেনারেটেড ফ্রম দ্য পাওয়ার স্টেশন, মানে এই পাওয়ার স্টেশন থেকে কত এনার্জি প্রোডিউস হবে সেটা বাইর করতে বলছে, দ্যাট মিন্স আউটপুট। হ্যাঁ, সেটা বাইর করতে বলছে, মানে কি আউটপুট বাইর করতে বলছে, ঠিক আছে। তো আমরা আগে মূল ওভারঅল এফিসিয়েন্সিটা নির্ণয় করে নিই। ওভারঅল এফিসিয়েন্সি মানে কি, এই তিনটে এফিসিয়েন্সির গুণফল 0.95 ইনটু 0.9 ইনটু 0.85, তো ওভারঅল এফিসিয়েন্সি দেখেন হয়ে গেল কত আসবে 0.726। এখন আমরা জানি এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। আমাদের লাগবে কি আউটপুট, তাহলে আউটপুট ইকুয়াল টু কি লিখতে পারি যে ইটা ইকুয়াল টু mgh, ইনপুট মানে mgh, তো ইটার ভ্যালু কত 0.726, এম এর ভ্যালু কত 5 গুণন 10 টু দি পাওয়ার 9, জি এর ভ্যালু কত 9.81, এইচ এর ভ্যালু হচ্ছে 100 মিটার, তাহলে এককটা কি আসলো ওয়াট সেকেন্ড অর্থাৎ জুল। হ্যাঁ, এককটা কি আসলো ওয়াট সেকেন্ড অর্থাৎ জুল, তো কত হলো 0.726 ইনটু 5 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 9.81 ইনটু 100, কত আসে তাহলে 3.561 গুণন 10 টু দি পাওয়ার 12 ওয়াট সেকেন্ড। ওকে, এনার্জি বের করতে বলছে, তার মানে কিলোওয়াট আওয়ার হবে, ঠিক আছে। তাহলে কিলোওয়াট আওয়ার কিভাবে করব, এই যে ওয়াট সেকেন্ডকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দেই তাহলে এখানে কি হয়ে যাবে কিলোওয়াট, সেকেন্ডকে যদি আমরা 3600 দ্বারা ভাগ দেই তাহলে কি হয়ে যাবে আওয়ার হয়ে যাবে, কিলোওয়াট আওয়ার। এই হয়ে গেল, আচ্ছা ভাগ 1000 ইনটু 3600 দিলে এই যে আমার চলে আসলো কত 9899175 কিলোওয়াট আওয়ার। এই হচ্ছে নির্ণীত आंसर। তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারি, মেবি প্রশ্ন নাই তবুও। আমি জানি, হ্যাঁ বলেন, কিছু বলবেন, সবাই চুপচাপ, আমার প্রশ্ন নাই, তাহলে এটা মুছে দিয়ে 2 নম্বরটা দেখি। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে বলেছে ক্যালকুলেট দ্য এভারেজ পাওয়ার ইন কিলোওয়াট, তার মানে আমাদের এভারেজ পাওয়ার বের করতে বলছে কিসে, কিলোওয়াটে, দ্যাট ক্যান বি জেনারেটেড ইন আ হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট ফ্রম দ্য ফলোইং ডাটা। কি কি ডাটা দেওয়া আছে, ক্যাচমেন্ট এরিয়া, এটা হচ্ছে 2 নম্বর না, তো ক্যাচমেন্ট এরিয়া দ্যাট মিন্স এ এর ভ্যালু দেওয়া আছে কত 5 গুণন 10 টু দি পাওয়ার 9 বর্গ মিটার। ওকে, হেড এর উচ্চতা দেওয়া আছে কত 30 মিটার, অ্যানুয়াল রেইনফল মানে বার্ষিক বৃষ্টিপাত, ঠিক আছে। এল বলি বা যাই বলি না কেন, বলি যে কোনো একটা 1.25 মিটার। ইএল ফ্যাক্টর, এই ইএল ফ্যাক্টর কি বলতে চাই লিখি 0.8। তারপরে ওভারঅল এফিসিয়েন্সি, হ্যাঁ ওভারঅল এফিসিয়েন্সি দেওয়া আছে কত 0.7। তারপরে লোড ফ্যাক্টর দেওয়া আছে কত 0.4। হোয়াট ইজ দ্য রেটিং অফ জেনারেটর ইনস্টল, তার মানে এভারেজ পাওয়ার বের করতে বলছে এবং এভারেজ পাওয়ার বের করতে বলছে এবং ইনস্টল ক্যাপাসিটি বা এর রেটিং আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। রেটিংও আমাদের বের করতে বলেছে। স্পিরিট গলা দেওয়া আছে না, একটু ওয়েট। এই তাহলে ওই বাকিদের সমস্যা, এই ঠিক আছে, স্পিড ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে নতুন একটা কথা আসছে। হ্যাঁ, তো প্রথমে বলি এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া মানে রিজার্ভ এরিয়া, এটা জানি আমরা, হেডের উচ্চতা সেটাও জানি। বার্ষিক যে বৃষ্টিপাত পড়ে তার জন্য আমাদের কি, তার দৈর্ঘ্যে বৃষ্টিপাত পড়ে তার উচ্চতা বেড়ে যায় কত, পানির উচ্চতা 1.2 পাত বেড়ে যায়, মানে পানিটা বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা জানি। এটা মানে কি সেটা জানি। লোড ফ্যাক্টর মানে কি, লোড ফ্যাক্টর মানে সামনের দিন জানবো, এই অল্প একটু করে কতদিন বলেছি, আবার বলবো, সমস্যা নাই, এটা বিষয় না। বিষয় ইএল ফ্যাক্টরটা আবার কি, ইএল ফ্যাক্টরটা হচ্ছে দেখো, ইএল ফ্যাক্টরটা হচ্ছে ধরো কোনো রিজার্ভার বা কোনো স্থানে যদি পানি রাখি, তাহলে বিভিন্ন কারণ, বাষ্পজনিত কারণ হয়ে যেতে পারে, তারপরে আর কি মাটি কর্তৃক শোষণ হতে পারে, আবার বিভিন্ন ভাবে শোষিত হতে পারে, মানে বিভিন্ন ভাবে পানি কিন্তু কমে যেতে পারে। আমরা যেই পানিটা রাখবো রিজার্ভারে বা ক্যাচমেন্ট এরিয়াতে সেই পানি কিন্তু পাবো না, বা সেই পানির সম্পূর্ণ অংশ কাজে লাগাতে পারবো না, বাৎসরিকভাবে কিছু পরিমাণ আমরা কম পাবো। এখন সেটা মাটি দ্বারা শোষণ হোক বা বাষ্প দ্বারা উপরে উঠে যায় বা অন্য কোনো কারণে হোক না কেন, কিছু লস হবে, এই লসকে বলা হয় ইএল ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টর দ্বারা কি বুঝি, যে মোট পানির কত অংশ আমরা কাজে লাগাতে পারতেছি, কত অংশ 80%, কত অংশ কাজে লাগাতে পারতেছি 80%, এটাকে ইএল ফ্যাক্টর বলে বা রান আপ বলে, ঠিক আছে। মূল কথা এটা অপচয়, ঠিক আছে। কত এটা দক্ষতা বলতে পারি, ঠিক আছে। পানির দক্ষতা মানে পানি ছিল 100% কিন্তু আমরা কাজে লাগাতে পারতেছি কত পার্সেন্ট, 80%। এবার বলো প্রশ্নের যে ডাটা দেওয়া আছে বা প্রশ্নের যে কথা বলা আছে তাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, নাই, ঠিক আছে। ওকে, তো আমরা এফিসিয়েন্সি মানে কি, আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই কি ইনপুট, তো ইনপুট মানে কি এমজিএইচ, যে মানটা ফিক্সড, এই এর মানটা দেওয়া আছে, এখন কি লাগবে এম এর মান শুধু বের করতে হবে, তার মান এম এর মান। দেখো এম এর মান কি, প্রথমে ঘনমিটার বের করি, তারপর আমরা কেজিতে আসি। ঘনমিটার কিভাবে করব, এখান থেকে দেখো তো ঘনমিটার কত a ইনটু l, এখানে কি মিটার কিউব, এখানে আবার কি l, তাহলে এইটা আর এটা গুণ করে দিলে ঘনমিটার পেয়ে যাব, অর্থাৎ 5 গুণন 10 টু দি পাওয়ার 9 ইনটু 1.25 কি হয়ে গেল ঘনমিটার। এখানে আরেকটা গুণ দিতে হবে, কেন, কারণ এত পানি তো আমরা কাজে লাগাতে পারি না, এই ভরটা কমে যায়, কেন, কারণ এই এল ফ্যাক্টর আছে, তাহলে এর সাথে এল ফ্যাক্টরটা কি গুণ করে দেই, দিলে আমাদের মান চলে আসবে কত আসবে, যে 5 গুণন 10 টু দি পাওয়ার 9 ঘনমিটার, ঠিক আছে। অথবা এখানে যদি কেজিতে প্রকাশ করি তাহলে কি হবে 5 গুণন 10 টু দি পাওয়ার 12, কি হবে এটা কেজি, শেষ অঙ্ক। এবার বলতে পারো যে আমরা জানি এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই কি ইনপুট, তাহলে আউটপুট ইকুয়াল টু কি দাঁড়ালো, আউটপুট ইকুয়াল দাঁড়ালো এফিসিয়েন্সি ইনটু
mgh। তো ইফিসিয়েন্সির ভ্যালু 0.7, m এর ভ্যালু 5 গুণন 10⁻12, g এর ভ্যালু 9.81, h এর ভ্যালু হচ্ছে কত 30 মিটার। তাহলে এখান থেকে আমরা আউটপুট কত পাবো, ক্যালকুলেটর একবার করা, 0.7 ইনটু 5 গুণন 10⁻12 ইনটু 9.81 ইনটু 30, তাহলে কত আসতেছে 1.03 গুণন 10⁻12। তাহলে এই যে আউটপুট একক কি আসে, ওয়াট সেকেন্ড। বের করতে বলছে কি এভারেজ পাওয়ার, হ্যাঁ বের করতে বলছে কি এভারেজ পাওয়ার কিলোওয়াটে। তাহলে এখান থেকে আমরা কিলোওয়াট আগে আনি কিভাবে, এখন লিখতে পারি যে আউটপুট ইকুয়াল টু 1.03 গুণন 10⁻15 ডিভাইড বাই কিলোওয়াট। যদি প্রকাশ করি তাহলে 1000 ভাগ দিতে হবে, কি আসবে কিলোওয়াট। এখানে যদি আওয়ারে প্রকাশ করি তাহলে কি হবে 8760, তাহলে কি সরি সেকেন্ড আছে, একে 3600 ভাগ দিলে কি হবে কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ার কত আসলো, ভাগ 1000 ইনটু 3600, হ্যাঁ 2.86 গুণন 10⁻10। আচ্ছা 2.86 গুণন 10⁻10 কিলোওয়াট আওয়ার। বের করতে বলছে এভারেজ পাওয়ার মানে কিলোওয়াটে। তাহলে টোটাল আওয়ারের জন্য পেয়েছি, এক বছরের জন্য পেয়েছি না। আমার কি কথা বলো কেন মাঝখানে, কথা বলো কেন, 15 জায়গায় 12 না, তুমি কি শিওর? 0.7 গুণন 5 গুণন 10⁻12 ইন্টু 9.81 ইন্টু 30 10⁻15, ঠিক আছে। অ্যান্সার ভাগ 1000 গুণন 3600। আচ্ছা ঠিক আছে, উল্টা পাল্টা বল কেন। তাহলে কি আসলো কিলোওয়াট আওয়ার, হ্যাঁ। তাহলে যদি আমাদের এখন শুধু কিলোওয়াটে লিখতে বলে, এটা কি পেয়েছি আবার কত আওয়ারে, এক বছরের কত আওয়ারে, টোটাল আওয়ারে, টোটাল মানে এক বছরে কত আওয়ার, 8760 আওয়ার। তাহলে এখন যদি 1 ঘন্টা বের করতে চাই মানে প্রতি ঘন্টার অর্থাৎ এভারেজ পাওয়ার বের করতে চাই, তাহলে কি করব আমরা, এখানে 8760 ভাগ দিলে এখানে কি হবে কিলোওয়াট, কি হয়ে যাবে এখানে কিলোওয়াট। তাহলে এভারেজ পাওয়ার আমরা পেয়ে যাব, এভারেজ পাওয়ার কত পেয়ে গেলাম, ভাগ 8760 32,66267 কিলোওয়াট। এই হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার, এই হচ্ছে আমাদের কি এভারেজ পাওয়ার। দেখো এখন বের করতে বলছে আমাদের আরো কি, যে ইনস্টল ক্যাপাসিটি, হ্যাঁ কি বের করতে বলেছে, ইনস্টল ক্যাপাসিটি, ঠিক আছে। তো ইনস্টল ক্যাপাসিটি বের করবো, সমস্যা নাই। কিভাবে করবো দেখো, আমরা জানি লোড ফ্যাক্টর মানে কি, এই বিষয়ে কালকে আমরা আলোচনা করবো ডিটেইলস, আজকে যা সূত্রটা বলি। লোড ফ্যাক্টর মানে এভারেজ লোড বাই হচ্ছে ম্যাক্সিমাম লোড, বাই হচ্ছে কি ম্যাক্সিমাম লোড, হ্যাঁ। তো এখন এই নেটের জন্য ম্যাক্সিমাম লোড যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটি, কিন্তু আসলে ম্যাক্সিমাম লোড কখনো ক্যাপাসিটি হয় না। এগুলো নিয়ে আমরা ভেরিয়েবল লোড এন্ড পাওয়ার স্টেশন নেক্সট ক্লাসে করবো, তখন আলোচনা করবো। এখন যা সূত্রটা দেখে নাও। তাহলে এখন ম্যাক্সিমাম লোড মানে ইনস্টল ক্যাপাসিটি, এখন ম্যাক্সিমাম লোড মানে কি ইনস্টল ক্যাপাসিটি। তাহলে ইনস্টল ক্যাপাসিটি এর পরিমাণ কত পেলাম, এভারেজ লোড 32,600 2.67 ভাগ লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর পরিমাণ কত 0.4। তাহলে ইনস্টল ক্যাপাসিটি আমরা কত পেলাম, ভাগ 0.4 কত 8,656 8,656 কিলোওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। এখন বলো কারো কোনো সমস্যা আছে কিনা ম্যাথটাতে, কারো কোনো প্রবলেম আছে কিনা ম্যাথটাতে। হ্যাঁ শুনতে পাচ্ছি। তিনটা ইউনিট গুণ করলে এমজিএইচ মানে কি, গতদিন বলেছি, গত ক্লাসে দেখছিলাম না, হ্যাঁ গতদিনের বিষয় কিন্তু বলেছি, একজন প্রশ্ন করেছিল এমজিএইচ এটা কিসের একক, কাজের একক না, মানে এটা কাজ সূত্র, কাজের একক কি জুল না, কাজের একক কি জুল, জুলকে ভেঙে আমরা কি পেয়েছিলাম প্রথম দিন, ওয়াট সেকেন্ড পেয়েছিলাম না। জুল মানে কি ওয়াট পার সেকেন্ড না, ওয়াট সেকেন্ড না, ওয়াট সেকেন্ড, জুল মানে কি ওয়াট সেকেন্ড। তাহলে এমজিএইচ কে আমরা ওয়াট সেকেন্ড বলতে পারি না। না ওখান থেকে ওটা আসবে না, কারণ ওটা হচ্ছে মেকানিক্যাল আর এটা কি ইলেকট্রিক্যাল। তো মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল আসবে কিভাবে, জুল থেকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। মানে আগে জুলে নিতে হবে, তারপর জুল থেকে আসতে হবে। কথা বুঝতে পারছেন, মানে আমরা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল আসছি, তো মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল সরাসরি আসতে পারবো না, এইভাবে স্টেপ বাই স্টেপ আসতে হবে। আমরা যদি শুধু ইলেকট্রিক্যালের মধ্যে অন্তর্ভুক্ত থাকতাম তখন টাকা করে এটা আসা দরকার, কিন্তু আমরা ইলেকট্রিক্যালের মধ্যে অন্তর্ভুক্ত না, মেকানিক্যাল থেকে, অর্থাৎ ফিজিক্স থেকে আসতেছে, ঠিক আছে। আচ্ছা মুছে দিব কি এটা, ওকে। তাহলে 2 নম্বর করে দিলাম। আচ্ছা এখন আমি তোমাদের বলবো 6 নম্বরটা, উল্টা বেলা হয়েছে, 6 নম্বর না, হ্যাঁ 6 নম্বরটা আগে, তারপর 7 নম্বর করবো। দেখো 6 নম্বরটা কি বলছে, যে ক্যাচমেন্ট 300 বর্গ কিলোমিটার ক্যাচমেন্ট এরিয়া। ডিপ্লোমা বই থেকে আমি এই ম্যাথগুলো নিয়েছি, তোমরা এখন ডিপ্লোমা এগুলো করলে যেখান থেকে ম্যাথ আসুক না কেন, সেটা টেকনিক্যাল বা যাই খুশি থাকলো, যেখান থেকে ম্যাথ আসুক পেয়ে যাবা, সূত্র একটাই। ডিপ্লোমা বইতে সব ভুলভাল সূত্র পড়ার প্রয়োজন নাই, ওসব এত সূত্র পড়ে তো মনে থাকে না। তাহলে কিলোমিটারকে যদি বর্গমিটার প্রকাশ করি তাহলে কি হবে, 10⁶ দ্বারা গুণ দিলে কিলোমিটার কি হয়ে যাবে, বর্গমিটার হয়ে যাবে, ঠিক আছে। ক্যাচমেন্ট এলাকার গড় বৃষ্টিপাতকে এল দ্বারা প্রকাশ করি 2.5 মিটার। আচ্ছা ওকে। বিভিন্নভাবে পানির অপচয় কত বলেছে, 0.20% পানির অপচয়। তাহলে ইএল ফ্যাক্টর বা রান অফ কত হচ্ছে 80%। পানির অপচয় বিভিন্নভাবে যদি 20% হয় তাহলে ইএল ফ্যাক্টর বা রান অফ থাকছে কত 80%, না, তাহলে 0.8। তারপর ওয়াটার হেডের উচ্চতা কত, হেডের যে পানি তার উচ্চতা কত 100 মিটার। তো হেডের পানির উচ্চতা 1000 মিটার, 100 মিটার, কিন্তু হেড লস কত 5%। তাহলে 1000 মিটার থাকতেছে না, সরি 100 মিটার থাকতেছে না, 5% কমে যাচ্ছে। তাহলে 100 এর 5% কমা মানে কি, থাকতেছে কত 0.95%, অর্থাৎ 95 মিটার হেডের উচ্চতা থাকতেছে। কতটুকু উচ্চতা থাকতেছে 95 মিটার, ঠিক আছে। তারপর বলেছে পেন স্টক, টারবাইন এবং অল্টারনেটরের দক্ষতা দেওয়া আছে। তাহলে এখান থেকে ওভারঅল দক্ষতা বের করতে পারি, যে পেন স্টকের দক্ষতা, অল্টারনেটরের দক্ষতা, তারপরে ওভারঅল দক্ষতা, সরি টারবাইনের অল্টারনেটর সবার দক্ষতা যদি গুণ দিয়ে দেই তাহলে আসবে এখানে কত 0.7695, ঠিক আছে। বের করতে হচ্ছে প্ল্যান্টের ক্ষমতা মানে ইনস্টল ক্যাপাসিটি বা
সরি প্ল্যান্টের ক্ষমতা। তো প্ল্যান্টের ক্ষমতা আমরা এখন বাই করবো, কোনো সমস্যা নাই। প্ল্যান্টের ক্ষমতা আমরা এখন বাই করবো, যেহেতু এখানে লোড ফ্যাক্টর দেওয়া নাই, এর আগে ইনস্টল করে বের করছি, লোড ফ্যাক্টর দেওয়া ছিল বিধায় এভারেজ লোড থেকে বের করেছি। এখন যেহেতু লোড ফ্যাক্টর দেওয়া নাই, তাহলে লোড ফ্যাক্টর 1, লোড ফ্যাক্টর 1 হলে কি ম্যাক্সিমাম লোড এবং এভারেজ লোড সমান, অর্থাৎ এখন এভারেজ লোডটা কি হবে প্ল্যান্টের ক্ষমতা। ঠিক আছে, তো প্ল্যান্টের ক্ষমতা আমরা এখন নির্ণয় করবো, সমস্যা নাই। তো এমজিএইচ আগে এমটা বের করে নেই। এম এম মানে কি? এম মানে দেখছি যে এ ইনটু এল ইনটু কি কে। আচ্ছা এ কত? 300 ইনটু 10⁶ ইনটু এল, এর পরিমাণ 2.5 ইনটু কে 0.8 ইনটু 1000 দিয়ে দিই, কারণ 1000 দিলে এটা কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। তাহলে এম এর ভ্যালুটা আমরা কত পেলাম? 6 গুণন 10⁻11 কেজি। তাহলে আমরা এটা এখন এস্টিমেট করতে পারবো যে আমরা এফিসিয়েন্সি ইকুয়াল টু কি জানি? আউটপুট বাই কি? ইনপুট। আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট ইকুয়াল টু লিখতে পারি দক্ষতা, দক্ষতা ইকুয়াল টু এমজিএইচ। তো দক্ষতা এর ভ্যালু আছে 0.7695, এম এর ভ্যালু আছে কত? 6 গুণন 10⁻11। ঠিক আছে, তারপর জি এর ভ্যালু কত? 9.81 ইনটু এইচ এর ভ্যালু হচ্ছে 95। তাহলে আমাদের আউটপুট মিট করে রাখি, আউটপুট আসছে কত? 4.3028 গুণন 10 টু দি পাওয়ার কত? 14 ওয়াট সেকেন্ড। এখান থেকে সরাসরি যদি এভারেজ লোডে চলে যায় কি পাবো? যে 4.3028 গুণন 10 টু দি পাওয়ার 14 কে যদি আমি 1000 এবং 3600 দ্বারা ভাগ দিই তাহলে কিলোওয়াট আওয়ার পাবো। একে যদি আবার 8760 দ্বারা ভাগ দিই তাহলে কি পাবো? তখন কিলোওয়াট। একটু আগে ভেঙে করছি, এখন একবার লিখে দিলাম, তাহলে কত আসবে? 13644.13 কিলোওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণিত আনসার। কোনো কঠিন না, ডিপ্লোমাতে শুধু শুধু চাইছে কে এবং এইচটা না। আচ্ছা কে মানে কি? কে মানে হচ্ছে ইয়েল ফ্যাক্টর, অর্থাৎ রান অফ। কে মানে কি? কে মানে ইয়েল ফ্যাক্টর অর্থাৎ রান অফ। রান অফ বা ইয়েল ফ্যাক্টরটা কি বুঝি? রান অফ বা ইয়েল ফ্যাক্টর দ্বারা বুঝি যে বাৎসরিক সাপোজ একটা রিজার্ভারে পানি আমরা রাখি প্রতি বছরে, সাপোজ সবসময় এতটুকু পরিমাণ কি পানি রাখি, এখন এতটুকু পরিমাণ পানি রাখি, এখান থেকে এই পর্যন্ত পানি রাখি। ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত পানি রাখার ফলে এই যে এটা কি ভূমি, এটা কি ভূমি, আবার উপরে কি বাষ্প দিয়ে উড়ে যেতে পারে, কারণ ভূমি দ্বারা কিছু শোষণ হতে পারে পানি, আবার বাষ্পের মাধ্যমে কিছু পানি কি যেতে পারে? উড়ে যেতে পারে। আর বিভিন্ন ভাবে পানি কি লস হতে পারে। তাহলে পানি লস হয়ে গেলে পানির পরিমাণ কি কমে যাবে না? পানি যদি লস হয় তাহলে পানির পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। সাপোজ 100% ছিল আগে ছিল কি 100%, এখন কমে কত হলো? বিভিন্ন লস হওয়ার কারণে কমে হলো সাপোজ 80%। তাহলে পানি আগে ছিল 100%, বিভিন্ন লসের জন্য পানি হয়ে গেল কত পার্সেন্ট? 80%। এই যে 80% পানি হলো এটাকেই বলে হচ্ছে ইয়েল ফ্যাক্টর বা রান অফ। এটাকেই বলে কি? ইয়েল ফ্যাক্টর বা রান অফ। তার মানে পানির পরিমাণ আছে কত? 80%। ঠিক আছে, কত পার্সেন্ট? 80%। তাহলে টোটাল পানি কত? টোটাল পানি হচ্ছে A * L। টোটাল পানি কত? A * L। টোটাল পানি A * L মানে 100% হচ্ছে A * L, কিন্তু আমাদের টোটাল পানি আমরা ইউজ করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ বিভিন্ন ভাবে হচ্ছে। তাহলে কতটুকু ইউজ করতে পারতেছি? কে পরিমাণ, অর্থাৎ 80%। সেজন্য এর সাথে আমরা 80% গুণ করেছি। আবার বুঝতে পেরেছেন আপনি ইয়েল ফ্যাক্টরটা? 20% এর অপোজিট, এটা না 100% থেকে বিয়োগ করে কে মানটা বের করব। হ্যাঁ 100% থেকে বিয়োগ করে কে মানটা বের করেছি। এইচ, আচ্ছা এইচটা তাই না? তো এইচটা বলছে যে হেড আছে, সেই হেডের পানি হেডে যে হেড আছে, সেই হেডে যে পানির উচ্চতা, হেডের পানির উচ্চতা আপনার 100 মিটার। হেডের পানির উচ্চতা কত মিটার? 100 মিটার। এখন হেড করতে কিছু পানি লস হয়, হেডে আবার কিছু পানি কি হয়? লস হয়। তো হেডে পানি লসের পরিমাণ বলে দিচ্ছে কত পার্সেন্ট? 5%। তাহলে হেডে যদি পানি 5% লস হয়ে যায় তাহলে হেডে আর পানি থাকবে কত? সাপোজ 95%। কত পার্সেন্ট? 95%। তাহলে হেডে যে পানির উচ্চতা ছিল সেই উচ্চতা কি হ্রাস পেয়ে যাবে? তাহলে আগে ছিল 100 মিটার, তাহলে লস হওয়ার কারণে আর কি 95% আছে। তাহলে ওভারঅল আমাদের হেডের উচ্চতা কত থাকলো? 95 মিটার। আপনারা বুঝতে পেরেছেন এবার? ওকে, তো ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? এ নাই ভাই, তোমার ওখানে ঠিক করো তো, নাম কি জানো? তোমার নেটওয়ার্ক ঠিক করো, তোমার কথা আসে না, বেরিয়ে যাচ্ছে। কোন 1000? এখানে 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 এই শেষ মেশে সেই কথা বললে কি হবে? ক্লাসে অ্যাটেনশন দাও। এই একটা কথা মনে হচ্ছে প্রায় 20 বার উপরে বলা হয়ে গেছে। এটা কি? পানির ঘনত্ব, ঘনমিটার। ঘনমিটার থেকে যদি কেজিতে যাই তাহলে 1000 গুণ দিতে হয়। এটা কতবার বলবো বলো তো? হুম হুম 2.71। হ্যাঁ শুনতে পাচ্ছি। পিকচার তো নাই গেছে, তাহলে নেক্সট দিন দেখবো না। আবার তো মনে করো যে হেডে যে পানি থাকে সেই পানিতে একটা লস, হেডে যে পরিমাণ পানি থাকে সেখানে একটা লস হয়। ঠিক আছে, নেক্সট দিন তাহলে তোমাকে পিকচার দেবো না। আচ্ছা এখানে আর কেউ কোনো প্রশ্ন বলবো? নাই, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। 6 নম্বরটা আমাদের শেষ, আমি এখন লাস্ট করবো 7 নম্বরটা। তোমরা এত আমার থেকে করে নিচ্ছ, এটা পরীক্ষা হলে রাখতে পারবা? তোমরা আমারও পাইলা, আমার দিয়ে কি কি পড়াচ্ছ তোমরা? বুঝি নাই, মেলা বোঝে না। ও আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। কোনোটাই আনকমন না, শেষ করি। এখানে কোনো ডিপ্লোমা বই আমার কাছে নাই। না 1 মিনিট, আমি একটা ইয়ে দেখতেছি। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা এখন দেখবো হচ্ছে আমরা 6 নম্বরটা। এখন দেখবো হচ্ছে 6 নম্বরটা না 7 নম্বরটা। 7 নম্বরটা কি বলেছে দেখি। এখন আমরা 7 নম্বরটা দেখবো যে বলেছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের পানির উচ্চতা 30 মিটার। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের পানির উচ্চতা হচ্ছে 30 মিটার। ক্যাচমেন্ট এরিয়া দিয়ে দিছে কত? ক্যাচমেন্ট এরিয়া দিছে 4 গুণন 10 টু দি পাওয়ার 5। আচ্ছা তাহলে এখানে দেওয়া আছে হেক্টর। ঠিক আছে, আমরা জানি 1 বর্গ কিলোমিটার মানে 100 হেক্টর। 1 বর্গ কিলোমিটার মানে কি? 100 হেক্টর। ঠিক আছে, তাহলে যদি 100 হেক্টর দ্বারা ভাগ দেই তাহলে বর্গ কিলোমিটার আসবে। তাহলে 4
গুণন 10⁻³ এটা এখন কি হয়ে গেল বর্গ কিলোমিটার। হেক্টরকে যদি 100 দ্বারা ভাগ দেই তাহলে কি হবে বর্গ কিলোমিটার, ঠিক আছে। আবার এই বর্গ কিলোমিটারকে যদি 10⁻6 দ্বারা গুণ দেই তাহলে হয়ে যাবে কি বর্গ মিটার। তাহলে 4 গুণন 10⁻ কত হলো 9 বর্গ কি মিটার। তারপর বলেছে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, 1.25 মিটার, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1.25 মিটার। তারপরে বাষ্পীয়করণের অপচয় হচ্ছে 30%, তাহলে বাষ্পীয়করণের বা অপচয় যদি 30% হয় তাহলে আমাদের ইএল ফ্যাক্টর বা রান-আপ হচ্ছে 30% অপচয় হলে আমাদের থাকছে কত পার্সেন্ট 70%। পেন স্টকে পানির অপচয়, পেন স্টকের পানির অপচয় 5%, পেন স্টকে পানির অপচয় বা হেডের অপচয় কত পার্সেন্ট 5%। তাহলে 5% যদি হেডের অপচয়, হেড মিটার কত, হেড হচ্ছে 30 মিটার, তাহলে 5% যদি অপচয় হয় তাহলে হেডের আর উচ্চতা থাকবে কত 95%, তাহলে এখান থেকে আসবে কত 28.5 মিটার, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে যে টারবাইন ও অল্টারনেটর দক্ষতা, তাহলে এখান থেকে আমরা ওভারঅল দক্ষতা বের করে নিই। টারবাইনের দক্ষতা 0.8, অল্টারনেটর দক্ষতা 0.9, তাহলে ওভারঅল দক্ষতা আমাদের থাকতেছে 0.72। হলে কেন্দ্রটির ক্ষমতা কত, কেন্দ্রটির ক্ষমতা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো ক্ষমতা বের করতে হলে সর্বপ্রথম আমরা এম বের করে নিব, তাই না। আচ্ছা, এম মানে কি এ ইনটু এল ইনটু কি এল ফ্যাক্টর, আর এর সাথে যদি আমরা 1000 গুণ দেই তাহলে এটা ঘনমিটার থেকে কিসে কনভার্ট হয়ে যাবে, কেজিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি গুণ দেই তাহলে কত আসবে আমাদের 3.5 গুণন 10⁻12 কেজি, 10⁻12 কেজি আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা জানি ইফিসিয়েন্সি মানে আউটপুট, ইফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট ইকুয়াল টু লেখা যায় যে ইফিসিয়েন্সি ইনটু ইনপুট, ইনপুট মানে এম জি এইচ। তো ইফিসিয়েন্সি ভ্যালু পেয়েছি 0.72, এম এর ভ্যালু পেয়েছি কত 3.5 গুণন 10⁻12 ইনটু জি এর ভ্যালু আমরা জানি কত 9.81 ইনটু এইচ এর ভ্যালু কত জানি আমরা, এইচ এর ভ্যালু পেয়েছি হচ্ছে 28.5। তাহলে এখান থেকে আমরা আউটপুট পাবো 7.0455 গুণন 10⁻14 ওয়াট সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হচ্ছে ক্যাপাসিটি, তার মানে কিলোওয়াটে বের করব, ঠিক আছে। কিসে কিলোওয়াট, তাহলে এখান থেকে ওয়াট সেকেন্ড থেকে যদি কিলোওয়াটে বের করতে চাই তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ দিলে আসবে কি ওয়াট কিলোওয়াট, ঠিক আছে। আবার যদি আমরা 3600 দ্বারা ভাগ দেই, তাহলে সেকেন্ড হয়ে যাবে কি আবার হয়ে যাবে, যেহেতু টোটাল আওয়ার আছে তাহলে 1 বছরে আওয়ার দ্বারা ভাগ দিলে শেষমেশ কি আসবে কিলোওয়াট। তাহলে এখান থেকে মান আসবে কত আমাদের 22,341.26 কিলোওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। শেষ, সব একই কিন্তু। দেখো এখান থেকে কারো কোনো প্রবলেম আছে কিনা। এখানে যদি কারো কোনো সমস্যা, একই ম্যাথ, সব একই ধারা, ভিন্ন কোনো ম্যাথ না এখানে, ঢাকা যেমন থাক সব কিন্তু একই ধারা ম্যাথ, একটা ম্যাথ ভিন্ন আসে, ডিপ্লোমা থেকে পেলাম বেছে যেগুলো একটু ভিন্ন ছিল সেগুলো তুলে দিছি, সব একই। এখন এইগুলো যদি পারছো যে কোনো বই থেকে বাকি সব ম্যাথ পারবা, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে এখানে কারোর? হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে আমাদের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট শেষ। এই ম্যাথে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারি, এই ম্যাথে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে থাক, আর কিছু বলে না, তর্জমা নিজে দেখে নেওয়া। আচ্ছা, এখন দেখবো আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আচ্ছা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আমি একটা ভিডিও দিয়েছিলাম, সবাই কি দেখেছি ওটা? আচ্ছা, দেখা কিন্তু বাধ্যতামূলক, নাহলে আজকে বুঝতে একটু কষ্ট হবে, কারণ ওখানে খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে অ্যানিমেশন দিয়ে, যেজন্য আমি বলেছি সবাই ওখান থেকে দেখে নেবেন। আমি বোঝানোর থেকে ওখানে অনেক সুন্দর করে বুঝবেন সবাই। আচ্ছা, যাই হোক, আমি এখানে হালকা একটু বলে দেবো, আর কিছু না চিত্র অঙ্কন করে নেই, কারণ একটা আমি আগে দিয়েছি ভিডিও। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কাকে বলে, যে জেনারেশন স্টেশনে নিউক্লিয়ার এনার্জিকে, যে জেনারেশন স্টেশনে নিউক্লিয়ার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় তাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পরমাণু কোন পরমাণু ব্যবহার করা হয়, ইউরেনিয়াম 235 অথবা থোরিয়াম 232, পরমাণু ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে 4500 টন কয়লা থেকে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়। 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় 4500 টন কয়লা থেকে সেই পরিমাণ বিদ্যুৎ কি উৎপাদন করা যায়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউরেনিয়াম দিয়ে, অর্থাৎ পারমাণবিক দিয়ে খুব সহজেই আমাদের বিদ্যুৎ উৎপাদন করা যায় কম খরচে। তো কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায়, ঠিক আছে। আবার এখানে পরিবেশের উপরে বেশি একটা প্রভাব পড়ে না, কারণ কয়লা আবার হচ্ছে গ্যাস বা বিভিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করলে পরিবেশের উপরে যে ক্ষতি হয়, নিউক্লিয়ার দিয়ে উৎপাদন করলে তার থেকে অনেক গুণ কম হয়। এই এত কিছু সুবিধার সামনে রেখে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বিজ্ঞানী আবিষ্কার করেছে। আবার কয়লা কিন্তু অহরহ পাওয়া যাবে না, তারপরে বাষ্প কিন্তু অহরহ পাওয়া যাবে, গ্যাসও কিন্তু অহরহ পাওয়া যাবে না। এগুলো তো প্রাকৃতিক সম্পদ, চাইলে আমরা নতুন করে এটা সৃষ্টি করতে পারবো না, চাইলে এটা উৎপাদন বাড়াতে পারবো না, ঠিক আছে। এই জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের বিশ্বের জন্য এখন খুব বেশি উপযোগী, ঠিক আছে। বহির্বিশ্ব অনেক আগে নিউক্লিয়ারে ঢুকে গেছে, আমরা এখন নতুন করে নিউক্লিয়ার ঢুকছি, ঠিক আছে। এই জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ম্যাথ আমাদের করতে হবে। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ম্যাথ করার আগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে সেই বিষয়ে, এই যে ফিগার বিষয়ে সমস্ত বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি ওখান থেকে সবাই ক্লিয়ারলি বুঝে গেছেন। তো আমি এখন সরাসরি ম্যাথে চলে যাবো। কেউ কিছু বলবো ওই ভিডিও নিয়ে, কেউ কিছু বলবো? না, 235 ব্যবহার করেছে, আমি দেখেছি। 235 থেকে ভেঙে 236 আলাদা করছিল, 235 বলছেন, আমি দেখি তোমাদের দিচ্ছেন চিত্র। ওই ভিডিও দেখছো তুমি? ওটাই হুবহু চিত্র, আর কিছু না। ওই একই কথাই বলো, আমি চিত্র এখানে দেখি না, এখানে দেখলে একই হবে, ঠিক আছে। এখান থেকে দেখানো যাবে না, আমি অঙ্কন ওখানে যেখানে দিচ্ছে দেখাটা ওটাই। এখন তো এখানে ফিগার অঙ্কন ড্র করা যাবে না, ওখানে যেটা বলছে ওটাই। যে প্রথমে কি হবে আমি এখানে বলে দিচ্ছি, অল্প করে দাও, যে এখানে কি আছে। এখানে আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, তারপর হিট এক্সচেঞ্জার আছে, তারপর টারবাইন আছে, তারপর কন্ডেন্সার আছে, তারপর কি কুলিং টাওয়ার আছে। প্রথম কথা, সর্বপ্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি থাকে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে হচ্ছে বিভিন্ন
ইউরেনিয়ামের কি থাকে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে যে পরমাণু কি থাকে, রড থাকে, তাই না? বিভিন্ন ইউরেনিয়ামের কি থাকবে, রড থাকবে, ওই রডের মধ্যে ভারী পানি দেওয়া হয়, ওই রডের মধ্যে কি দেওয়া হয়, ভারী পানি দেওয়া হয়। তো যখন বিক্রিয়া শুরু হয় তখন ওই পানি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি ফুটতে থাকে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই পানি বহন করে। ওই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওই পানি একটি পাইপের দ্বারা, কার দ্বারা, একটি পাইপের দ্বারা কোথায় নিয়ে যাওয়া, হিট এক্সচেঞ্জারে নেওয়া হয়, মানে একটি কয়েলের দ্বারা, যেটা বলবেন কেন, হিট এক্সচেঞ্জারে নিয়ে ওই কয়েলের মধ্যে দিয়ে পানি আবার নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি ব্যাক আসে। এই যে যাতায়াত করতেছে হিট এক্সচেঞ্জারের মধ্যে, এই যাতে বলে এর মধ্যে যে একটা পানি থাকবে সেই পানি নরমাল পানি, ঠিক আছে, বিশুদ্ধ পানি, সেই পানি এই 300 ডিগ্রি পানি থেকে সে নিজে হিট হয়ে যাবে। কত ডিগ্রিতে, 100 ডিগ্রিতে হিট হয়ে সে বাষ্পে পরিণত হবে, 100 ডিগ্রিতে হিট হয়ে কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। আর সেই বাষ্প গিয়ে আঘাত করবে কোথায়, টারবাইনের ব্লেডে। সেই বাষ্প গিয়ে কোথায় আঘাত করবে, টারবাইনের ব্লেডে। যখন টারবাইনের ব্লেডে বাষ্প গিয়ে আঘাত করবে তখন টারবাইনটা কি ঘুরতে থাকবে, সেম লাইক কি হাইড্রোইলেকট্রিক প্রবলেম, যেরকম পানি স্রোত যে টারবাইনের ব্লেডকে আঘাত করে, সেম ভাবে এখানে বাষ্পের গতি আঘাত করবে কোথায়, টারবাইনের ব্লেডে। যখন টারবাইনের ব্লেডে বাষ্প আঘাত করবে তখন টারবাইনটা ঘুরতে থাকবে। আর টারবাইন ঘোরা মানে কি, জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করা। এই হচ্ছে শর্টকাট আলোচনা, ঠিক আছে। একই কথাই তো ভাই, ওই কথা আমি বললাম, আমি নিজে দেখেছি, তোমরা কি যে বলো বুঝি না কিছু, ব্রেন খুলে রাখো নাকি পড়ার সময়। ওই একই ওই কথাটা আমি বললাম, আমি তো বাইরের কোনো কথা বলি নাই। আচ্ছা, তো 210 নম্বরটা দেখো। আচ্ছা, এখানে ছোট একটা কথা যে ওখানে বলেছে, তারপর আমি রিপিট করি যে এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি করে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়াম 235 কে কি করা হয়, আঘাত করা হয়, ঠিক আছে। ইউরেনিয়াম 235 কে কি করা হয়, যে একটি নিউট্রন দ্বারা কি করা হয়, আঘাত করা হয়, যে এই ইউরেনিয়াম 235 কে যখন আঘাত করবে তখন সেই ইউরেনিয়াম কি যাবে, ভেঙে যাবে। ইউরেনিয়াম ভেঙে আরো অনেকগুলো পরমাণু কি হবে, সৃষ্টি হবে না, আরো অনেকগুলো পরমাণু কি সৃষ্টি হলো। এই যে একটা পরমাণু ভেঙে অনেকগুলো পরমাণু তৈরি হলো, এই যে বিক্রিয়া এটা হয় তাকে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাকে কি বলে, নিউক্লিয়ার ফিশন। অর্থাৎ যে বিক্রিয়া একটি পরমাণু থেকে অনেকগুলো পরমাণু উৎপাদন হয় তাকে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া অনেকগুলো পরমাণু একটি পরমাণুতে কনভার্ট হয় তাকে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আমরা এখানে দেখতেছি, এখানে যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন বিক্রিয়া কাজ করে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাজ করে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাজ করে, ঠিক আছে। তারপরে হাইড্রোজেন বোমা আর নিউক্লিয়ার পারমাণবিক বোমা, এখানে আছে আলাদা বিক্রিয়া, এই বিক্রিয়া যাই হোক, ওটা নিয়ে আমরা ওইদিকে যাবো না। তো এখানে আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে। আচ্ছা দেখো 210 নম্বর কি বলেছে, যে অ্যান অ্যাটমিক পাওয়ার রিঅ্যাক্টর ক্যান ডেলিভার, অ্যাটমিক পাওয়ার রিঅ্যাক্টর ডেলিভার করে কত, 300 মেগাওয়াট পাওয়ার। কত মেগাওয়াট পাওয়ার ডেলিভার করে, 300 মেগাওয়াট পাওয়ার ডেলিভার করে, ঠিক আছে। ইফ ডিউ টু ফিশন অফ ইচ অ্যাটম, তাহলে ইফ ডিউ টু ফিশন, প্রতিটি অ্যাটম কত আছে এখানে, পরমাণু ইউরেনিয়াম 235, ঠিক আছে। তো 235 এখানে যেটা দেওয়া আছে দেখো, ইউরেনিয়াম যারা কেমিস্ট্রি পড়ছো তারা একটু ভালো বুঝবা, যারা কেমিস্ট্রি পড়ো না তাদের জন্য বুঝতে কষ্ট হবে। তো এই 235 মানে কি, এই 235 মানে পারমাণবিক ভর সংখ্যা। কেউ কিছু বললাম, হ্যাঁ। আর এই 92 দ্বারা কি বোঝায় বলো তো, পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, এই 92 দ্বারা বোঝায় মানে কোন একটা মৌলের যে প্রতীক, এই প্রতীকের উপরে যেটা থাকে সেটা দ্বারা ভর সংখ্যা বোঝায়, আর নিচে যেটা থাকে সেটা দ্বারা পারমাণবিক সংখ্যা বোঝায়, ঠিক আছে। সেটা দ্বারা কি বোঝায়, পারমাণবিক সংখ্যা বোঝায়। যারা আমরা বুঝি না, আমি যতটুকু বলতেছি এর উপরে একটু মনোযোগ দিই, ঠিক আছে। তাহলে উপরে থাকবে কি পারমাণবিক ভর সংখ্যা, নিচে থাকবে কি পরমাণু সংখ্যা। তাই পারমাণবিক ভর সংখ্যা 235, আমাদের এইটা আছে, এইটা আমাদের লাগবে না, আমাদের লাগবে এইটা, ঠিক আছে। তাহলে এখানে কত আছে সেটা আমাদের ফলো করতে হবে, নিচে যা থাকে থাক। এখানে কত আছে 235, কত আছে 235, এই কথাটা আমাদের ম্যাপ করতে লাগবে না। তো ইউরেনিয়াম 235 দিয়ে দিয়েছে, ঠিক আছে, থাক সমস্যা নাই। দ্য এনার্জি রিলিজড দিছে কত, 200 মেগাভোল্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এনার্জি রিলিজ হচ্ছে কত, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ক্যালকুলেট দ্য মাস অফ ইউরেনিয়াম ফিশন পার আওয়ার, প্রতি ঘন্টায় অ্যাটমের ইউরেনিয়ামের ভর চেয়েছে। তার মানে প্রতি ঘন্টায় কতটুকু ইউরেনিয়াম লাগতেছে সেই পরিমাণ আমাদের চেয়েছে, প্রতি ঘন্টায় কতটুকু ইউরেনিয়াম লাগতেছে সেই পরিমাণ আমাদের চেয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই 30 মেগাওয়াট পাওয়ার উৎপাদন করতে প্রতি ঘন্টায় কি পরিমাণ জ্বালানি প্রয়োজন সেটা আমাদের বের করতে বলেছে। সবাই কি প্রশ্ন বুঝতে পেরেছি, না বুঝলে আমার সাথে কথা বলি, বুঝলি না, ইলেকট্রন ভোল্ট আসতেছি সামনে। এইটা স্যার আর কেউ কিছু বলবো, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা আস্তে আস্তে আগাই, তারপরে দেখো হয়তো এই বিষয়ে অনেক ধারণা কম। তাহলে একটু দেখো, প্রথম কথা আমাদের আউটপুট পাওয়ার মানে এনার্জি রিসিভ, ঠিক আছে। আউটপুট পাওয়ার মানে এনার্জি রিসিভ, ঠিক আছে, এনার্জি রিসিভ করতেছে, ঠিক আছে। তাহলে এনার্জি রিসিভ রিঅ্যাক্টর থেকে আমরা কত এনার্জি রিসিভ করতেছি, 300 মেগাওয়াট। আচ্ছা 300 মেগাওয়াটকে আবার যদি আমরা ওয়াটে প্রকাশ করি তাহলে কত হবে, 10 টু দি পাওয়ার 8। কি আসলে এটা ওয়াট, মেগা থেকে ওয়াটে প্রকাশ করলাম, না 8 কত আসলো, এত ওয়াট। আসলে এটা আসলে তো ওয়াট মানে কি, ওয়াট মানে আবার জুল পার সেকেন্ড। ওয়াট মানে কি, ওয়াট মানে কিন্তু আবার জুল পার সেকেন্ড, ঠিক আছে। ওয়াট মানে জুল পার সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড পেয়ে গেছি। তাহলে আমাদের বের করতেছে প্রতি ঘন্টায় বের করতে বলছে, প্রতি ঘন্টায় জ্বালানির পরিমাণ। তাহলে প্রতি ঘন্টায় আউটপুট, প্রতি ঘন্টায় কি পরিমাণ এনার্জি উৎপাদন হচ্ছে বা কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে লাগবে, আমরা আগে বলেছি এর আগে পাওয়ার স্টেশনে। যদি ঘন্টা বলে তাহলে আউটপুট প্রতি ঘন্টায় হবে, ইনপুট প্রতি ঘন্টায়। যদি বলে প্রতি বছরে তাহলে আউটপুট হবে প্রতি বছর, ইনপুট হবে প্রতি বছর। আউটপুট মানে তো এটা, ঠিক আছে। এনার্জি রিসিভ বের করতে বলছে প্রতি ঘন্টায়, ঠিক আছে। আমরা লিখতে পারি যে এনার্জি রিসিভ পার কি আওয়ার, এনার্জি রিসিভ পার কি আওয়ার। তাহলে 1 সেকেন্ডে যদি এত হয়, 1 সেকেন্ডে যদি এত হয় তাহলে 1 ঘন্টায় কত হবে, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে এখানে কি হয়ে গেল 3600 সেকেন্ড। তাহলে প্রতি ঘন্টায় আমাদের জুল আসলো কত, 108 গুণন 10 টু দি পাওয়ার 10 জুল। তাহলে প্রতি ঘন্টায় আমরা কতটুকু এনার্জি পাচ্ছি, 108 গুণন 10 টু দি পাওয়ার 10 জুল এনার্জি পাচ্ছি, প্রতি ঘন্টায় পাচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে এনার্জি রিসিভ বা আউটপুট। এখন এনার্জি রিলিজ করবে কি, এটা কি এনার্জি রিসিভ মানে আউটপুট পাচ্ছি। রিঅ্যাক্টর দ্বারা এনার্জি রিলিজ করবে কিভাবে, দেখো এনার্জি রিলিজ, হ্যাঁ আচ্ছা এনার্জি রিলিজ কত বলছে, 200 মেগা ইলেকট্রন ভোল্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা 200 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে, এই ইলেকট্রন ভোল্ট বলতে বোঝায় হচ্ছে যে 1.6 10 টু দি পাওয়ার 9 জুল। ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায়, ইলেকট্রন ভোল্ট বলতে বোঝায় 1.6 গুণন 10 টু দি পাওয়ার 9 জুল কাজ, ঠিক আছে। 1.6 গুণন 10 টু দি পাওয়ার 9 জুল কাজ। তাহলে ইলেকট্রন ভোল্টকে আমরা যখন সরাসরি কাজে প্রকাশ করতে চাই তাহলে কত হবে, 1.6 গুণন 10 টু দি পাওয়ার 9। তাহলে ইলেকট্রন ভোল্ট এখন কি হয়ে গেল, মেগা ছিল না, তাহলে মেগা ছিল দেখেন, তাহলে 10 টু দি পাওয়ার 6 দিতে হবে, তাহলে এত জুল হয়ে গেল। কত জুল হয়ে গেল, তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে কত হবে, 3.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11 কি আসলো, জুল আসলো। আচ্ছা তারপরে ভুল করছি আমি তো 19, হ্যাঁ আমি তো দেখে বসাই দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে 19, হ্যাঁ 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল বলো, 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 গুণন 10 টু দি পাওয়ার 9 জুল, ঠিক আছে।
সরি 19th। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রতি ঘন্টায় এনার্জি রিসিভ, প্রতি ঘন্টায় এনার্জি কি রিলিজ, প্রতি ঘন্টা বা প্রতি ঘন্টা এনার্জি কি পেয়েছি, রিসিভ পেয়েছি, প্রতি ঘন্টা এনার্জি রিসিভ, আবার প্রতি ঘন্টা এনার্জি রিলিজ তো দেওয়া আছে কত 200 মেগাভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের তাহলে কি বের করতে হবে, অ্যাটমের পরিমাণ, অ্যাটমের কি বের করতে হবে, পরিমাণ বের করতে হবে, ঠিক আছে। এখন প্রতি ঘন্টায় কি পরিমাণ অ্যাটম উৎপাদন হচ্ছে, প্রতি ঘন্টায় কি পরিমাণ অ্যাটম নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে উৎপাদন হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। প্রতি ঘন্টায় কি পরিমাণ নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে অ্যাটম উৎপাদন হচ্ছে সেটা বের করতে হবে। কিভাবে করব সেটা দেখো, আমরা লিখি এখানে নাম্বার অফ অ্যাটম ফিশন পার আওয়ার, নাম্বার অফ অ্যাটম ফিশন পার আওয়ার, নাম্বার অফ অ্যাটম ফিশন পার আওয়ার কি হবে, এনার্জি রিসিভ বাই এনার্জি রিলিজ। তাহলে প্রতি ঘন্টায় কি প্রতি ঘন্টায় উৎপাদিত অ্যাটমের পরিমাণ কি, এনার্জি রিসিভ বাই এনার্জি রিলিজ। এনার্জি রিসিভ কত 108 গুণন 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই এনার্জি রিলিজ কত 3.2 গুণন 10 টু দি পাওয়ার 11। তাহলে এখানে আমাদের আসবে কত 33.75 গুণন 10 টু দি পাওয়ার 20, 10 টু দি পাওয়ার কত 20। তাহলে প্রতি ঘন্টায় এত পরিমাণ অ্যাটম কি হচ্ছে, উৎপাদন হচ্ছে, তার মাধ্যমে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে 1 ঘন্টায় নিউক্লিয়ার ফিশন যদি আমরা বিক্রিয়া করি তাহলে এতটি অ্যাটম ওই রিঅ্যাক্টরের মধ্যে উৎপাদন হয়, এতটি অ্যাটম রিঅ্যাক্টরের মধ্যে কি উৎপাদন হয়, ঠিক আছে। আমাদের বের করতে বলছে প্রতি ঘন্টায় কতটি অ্যাটম, এটা বলে বলছে প্রতি ঘন্টায় কি পরিমাণ জ্বালানি লাগবে, অর্থাৎ জ্বালানির পরিমাণ বের করতে বলছে, অ্যাটমের পরিমাণ না। আমরা আপাতত 1 ঘন্টা অ্যাটমের পরিমাণ বের করছি, এখন এই 1 ঘন্টা অ্যাটম থেকে আমরা জ্বালানি যাব, ঠিক আছে। কিভাবে যাবো দেখো, প্রশ্নে কি আছে, ইউরেনিয়াম 235, তো পারমাণবিক ভর সংখ্যা কত 235, হ্যাঁ পারমাণবিক ভর সংখ্যা দিয়ে আছে কত 235। আচ্ছা, তো পারমাণবিক ভর সংখ্যা 235, তার মানে পারমাণবিক ভর সংখ্যা যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে লিখতে পারি যে 235 গ্রাম ইকুয়াল টু 1 মোল, 235 গ্রাম ইকুয়াল টু কি 1 মোল। যদি এখানে ইউরেনিয়াম 236 থাকতো তাহলে লিখতাম কি 236 গ্রাম ইকুয়াল টু 1 মোল। তার মানে ইউরেনিয়াম 235 বেলায় যদি ইউরেনিয়াম 235 এই পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করি তাহলে লিখতে পারবো কি ইউরেনিয়াম 235 গ্রাম ইকুয়াল টু কত 1 মোল। আবার 1 মোল ইকুয়াল টু আমরা জানি 1 মোল ইকুয়াল টু 6.023 গুণন 10 টু দি পাওয়ার 22 অ্যাটম। আবার 1 মোল অ্যাটম মানে কি 6.023 গুণন 10 টু দি পাওয়ার 22 অ্যাটম। তার মানে 235 গ্রাম পরমাণু, 235 গ্রামে কতটি অ্যাটম হচ্ছে, এতটি অ্যাটম। তাহলে আমরা বলতে পারি যে একটি অ্যাটমের জন্য একটি অ্যাটমের ভর সংখ্যা কত, একটি অ্যাটমের ভর সংখ্যা হচ্ছে 235 ভাগ 6.023 গুণন 10 টু দি পাওয়ার 20 একক গ্রাম। বলেন বলেন। না 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 ওই ওইটা লিখেন দেখেন। তাহলে এক অ্যাটমের ভর সংখ্যা কত পেলাম, এত। মোট অ্যাটম কতটি, এতটি না, প্রতি ঘন্টা অ্যাটম কতটি, এতটি। তাহলে প্রতি ঘন্টা এতটি অ্যাটম পেয়েছি, এতটি অ্যাটমের জন্য ভর সংখ্যা কত হবে, তাহলে বলতে পারি আমরা যে 33 গুণন 75 গুণন 10 টু দি পাওয়ার 20 এর ভর সংখ্যা না, ভর আর কি। তাহলে এতটি অ্যাটমের ভর, এক অ্যাটমের ভর যদি এত হয় তাহলে এত অ্যাটমের ভর কত হবে 235 গুণন 33 গুণন 75 গুণন 10 টু দি পাওয়ার 20 ভাগ 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, যদি দেই তাহলে আমাদের কত আসবে 13.17 গ্রাম। তার মানে প্রতি ঘন্টায় এত জুল তাপ উৎপন্ন করতে কত ওয়াট, 3 গুণন 10 টু দি পাওয়ার 8 এত ওয়াট তাপ যদি উৎপন্ন করতে চাই, পাওয়ার যদি উৎপাদন করতে চাই, এনার্জি যদি উৎপাদন করতে চাই, তাহলে আমাদের কতটুকু, মাত্র 13 গ্রাম প্রয়োজন। কতটুকু নিউক্লিয়ার কত গ্রাম প্রয়োজন, মাত্র 13 পয়েন্ট ইউরেনিয়াম প্রয়োজন। 13 গ্রাম কি ইউরেনিয়াম প্রয়োজন, খুবই সামান্য অল্প পরিমাণ ইউরেনিয়াম দিয়ে এত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়। কতটুকু ইউরেনিয়াম প্রয়োজন, 13 গ্রাম ইউরেনিয়াম প্রয়োজন। এবার বলো তার কি কথা আছে। কিসে ভাগ হবে, 1 সেকেন্ডে যদি এত হয় তাহলে 1 ঘন্টায় কত হবে, 36 করব না, 1 সেকেন্ডে যদি এত হয় তাহলে 1 ঘন্টায় কত হবে। এখানে কি বলা আছে 1 সেকেন্ডে এত জুল, এই যে এনার্জি রিসিভ কি এটা 1 সেকেন্ডের জন্য। তাহলে 1 ঘন্টা যদি হয়, 1 ঘন্টা 1 সেকেন্ড যদি এত হয় তাহলে 1 ঘন্টা মানে 36 সেকেন্ডে, তাহলে 36 সেকেন্ডে এনার্জি কি বাড়বে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এখানে, শেষে 3 লাইন, যদিও 211 নম্বর আবার সেম ম্যান, তবু দেখো। আচ্ছা, তো ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম কত ব্যবহার করছে 235, পারমাণবিক ভর সংখ্যা কত ইউরেনিয়াম 235। তাহলে 235 কে যদি গ্রামে প্রকাশ করি তাহলে কি লিখতে পারি 235 গ্রাম ইকুয়াল টু 1 মোল, 235 গ্রাম ইকুয়াল টু কি 1 মোল। আচ্ছা, তাহলে এখন 1 মোল ইকুয়াল টু আমরা কি জানি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 20 অ্যাটম, 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কি 23 অ্যাটম। অর্থাৎ এত গ্রামের জন্য এতটি অ্যাটম প্রয়োজন, এত গ্রামের জন্য এতটি অ্যাটম প্রয়োজন। তাহলে এক অ্যাটমের জন্য ভর কত হবে, এক অ্যাটমের জন্য ভর কত হবে 235 ভাগ এত গ্রামের জন্য, বা এত অ্যাটমের জন্য যদি 235 গ্রাম ভর হয় তাহলে এক অ্যাটমের জন্য ভর কি রকম যাবে না, তাহলে এই জন্য ভাগ দিয়ে দিছি, কত হয়েছে এত গ্রাম হয়েছে। এখন মোট অ্যাটম কতটি 33টি সাপোজ। তাহলে এক অ্যাটমের জন্য ভর যদি এত হয় তাহলে 33 অ্যাটমের জন্য কি হবে, ভর বেড়ে যাবে না, তাই গুণ দিয়েছি, গুণ দিলে কত হলো 13.17 গ্রাম। শেষ। এটা একটু ভিতরে ঢুকে গেছে না অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায়। মুছে দিলাম, দেখো হুবহু 211 নম্বর এটাও সেম, তবুও করে দিই আমি, যেহেতু এগুলো একটু অন্যরকম, তোমাদের এগুলো বিষয়ে খুব বেশি ধারণা নাই, তাই দুইটা ম্যাথ বইতে আছে, দুইটা আমি করে দিচ্ছি। 211 নম্বর কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য পাওয়ার আউটপুট, মানে আউটপুট পাওয়ার বের করতে বলছে না, ঠিক আছে। ইউরেনিয়াম 235 আছে, ঠিক আছে। রিঅ্যাক্টর ইট টেকস 30 ডে, কত দিনে 30 দিনে, তাই আগেবার বের করছি কয় ঘন্টা 1 ঘন্টা, এখন বের করব 30 দিনের। আচ্ছা, ইউজ অফ 2 কেজি অফ ফুয়েল, তাহলে কত কেজি জ্বালানি প্রয়োজন আমাদের 2 কেজি জ্বালানি, হ্যাঁ 2 কেজি জ্বালানি ব্যবহার করে 30 দিনে কতটুকু পাওয়ার উৎপাদন করা যাবে সেটাই চেয়েছে। আচ্ছা, গিভেন দ্যাট দেওয়া আছে এনার্জি রিলিজ পার ফিশন, তার মানে প্রতি ঘন্টায় এনার্জি রিলিজ হচ্ছে কত 200 ইলেকট্রন ভোল্ট, আগের মতই 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন ম্যাথ করতে হবে, এভাবে নাম্বার, এটা তো ফিক্সড, এটা দিলেও যা না দিলেও তাই। ওকে, তাহলে দেখো আমরা একটু আগে কি করলাম, যে ওখান থেকে দেখলাম কি যে 235 গ্রাম, 235 গ্রামে অ্যাটম থাকে কতটি 6.023, হ্যাঁ 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 গুণন 10 টু দি পাওয়ার কি 23 অ্যাটম। ইউরেনিয়াম যদি 200, আবার কথা বলো কেন রে ভাই,
তাহলে আমরা একটু কি দেখলাম, ওখানে প্রথম ম্যাথে কি দেখছিলাম যে 235 গ্রাম মানে কি 1 মোল, আর 1 মোল মানে কি কতটি অ্যাটম, 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 অ্যাটম 1 মোল মানে, ঠিক আছে। আগে ম্যাথে কিন্তু দেখছিলাম, এখানে নোট করছিলাম, সেটা আবার হুবহু রিপিট যে 235 গ্রামে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 28 কি অ্যাটম। আচ্ছা, তাহলে 1 গ্রামে কত হবে, আগে ম্যাথে হুবহু রিপিট করো, 1 গ্রামে তাহলে হচ্ছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 235 ডিভাইড বাই 200 কি 35, তাহলে এতটি অ্যাটম। আচ্ছা ওকে, তাহলে আমাদের গ্রাম কত বলছে 2 কেজি, কত কেজি ইউরেনিয়াম 2 কেজি, তার মানে 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামে কতটি অ্যাটম প্রয়োজন, 6.023 গুণন 10 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 235 ইনটু কত 2000, এতটি অ্যাটম হবে। 2 কেজিতে এতটি অ্যাটম হবে, কতটি অ্যাটম হচ্ছে 5 গুণন 1259 গুণন 10 টু দি পাওয়ার 24 অ্যাটম। তার মানে 2000 গ্রাম বা 2 কেজিতে কতটি অ্যাটম উৎপন্ন হবে, এতটি অ্যাটম কি উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এখন আমরা বের করব হচ্ছে যে নিউক্লিয়ার ফিশনের এনার্জি রেট, ঠিক আছে। নিউক্লিয়ার ফিশনে কি বের করব, এনার্জি রেট বের করব, ঠিক আছে, কোনো সমস্যা, এতটি অ্যাটম। তাহলে এখন এনার্জি রেট বা ফিশন রেট যেটা বলি না কেন প্রতি সেকেন্ডে, তাহলে আমরা বের করলাম কি এতটি এনার্জি, কতটি এনার্জি টোটাল, টোটাল অ্যাটম সংখ্যা কতটি 5 গুণন 1259 গুণন 10 টু দি পাওয়ার 24 অ্যাটম। কত সময়ের জন্য, 30 দিনের জন্য। কত সময়ের জন্য, 30 দিনের জন্য। তাহলে প্রতি সেকেন্ডে কত হচ্ছে, 30 দিনের জন্য যদি এত হয় তাহলে প্রতি সেকেন্ডে কতটি অ্যাটম হচ্ছে, পার সেকেন্ড অ্যাটম। তাহলে প্রতি সেকেন্ডে অ্যাটম কত হচ্ছে, কত উৎপন্ন হচ্ছে 5 গুণন 1.259 গুণন 10 টু দি পাওয়ার 24, কতদিন 30 দিন। তাহলে 30 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসলো, দিন আসলো। 24 দ্বারা যদি ভাগ করি কিসে আসলো, ঘন্টা আসলো। আবার এই ঘন্টাকে যদি আবার 36 দ্বারা ভাগ দিই তাহলে কি আসলো, সেকেন্ডে আসলো। তাহলে প্রতি সেকেন্ডে আমার কতটি অ্যাটম, এই যে এতটি অ্যাটম কি নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে উৎপাদন হচ্ছে, কতটি 1.975 গুণন 10 টু দি পাওয়ার 80 অ্যাটম। এতটি অ্যাটম কত হচ্ছে পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে এতটি অ্যাটম কি উৎপন্ন হচ্ছে, কার মাধ্যমে, নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে, নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার আসি আমরা এনার্জি রিলিজড, এনার্জি রিলিজড। আচ্ছা, এনার্জি রিলিজ পার ফিশন, তাহলে এনার্জি প্রতি ইয়েতে এনার্জি রিলিজ কত হচ্ছে, প্রতি ইয়েতে দেখো সময় আমাদের বলছে 200 ইলেকট্রন ভোল্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট। 200 মেগা ইলেকট্রন ভোল্টকে যদি আমরা জুলে প্রকাশ করি তাহলে কত পাবো, 200 গুণন 10 টু দি পাওয়ার 6 গুণন 1.6 গুণন 10 টু দি পাওয়ার 9, এত কি আসলো, জুল আসলো, ঠিক আছে। অর্থাৎ 3.2 গুণন 10 টু দি পাওয়ার 11 কি জুল, 3.2 গুণন 10 টু দি পাওয়ার 11 জুল এনার্জি রিলিজ। কতটুকু এনার্জি রিলিজ হচ্ছে, এতটুকু এনার্জি কি হচ্ছে, রিলিজ হচ্ছে। আচ্ছা, এখন আমরা পাওয়ার আউটপুট পাবো কিভাবে, দেখো এখন আমরা আউটপুট পাওয়ার মানে কি, এনার্জি রিলিজ ইনটু প্রতি সেকেন্ডে নাম্বার অফ অ্যাটম, এনার্জি রিলিজ ইনটু প্রতি সেকেন্ডে কি নাম্বার অফ অ্যাটম। তাহলে দিয়ে দাও এনার্জি রিলিজ কত, 3.2 গুণন 10.11 ইনটু প্রতি সেকেন্ডে, এটা কত আসলো, জুল আসলো, তাই না। আচ্ছা, ইনটু দেখো 1.975 গুণন 10 টু দি পাওয়ার 8, কত সেকেন্ডে, পার সেকেন্ডে। তাহলে জুল পার সেকেন্ড মানে ওয়াট, জুল পার সেকেন্ড মানে কি ওয়াট। তাহলে কত আসছে আমাদের 63 গুণন 10 গুণন 63.2 গুণন 10 টু দি পাওয়ার 6 ওয়াট, এই হচ্ছে আমাদের অ্যান্সার, অথবা 63.2 মেগাওয়াট। প্রশ্নে কি দেওয়া আছে তার কথা, অ্যাভয়েডের নাম্বারটা কনস্ট্যান্ট, তখন দেওয়া আছে প্রতি কিলোমোলে, ঠিক আছে, কিলোমোল, আমরা তো কিলোমোল নেই, আমরা বলছি 1 মোলে। তো কি 1 মোলে যদি হয় 23, তাহলে কিলোমোলে কত হবে, 26 হবে। আমি তো এইভাবে ধরি না, আমি আগে ম্যাথ যেভাবে করাইছি ঠিক সেভাবে করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি আগে মাঝখানে কথা বলো। আচ্ছা হ্যাঁ বলো। 2 কেজি 2 কেজি কিসে ছিল বলো তো, 2 কেজি ছিল 30 দিনে না। হ্যাঁ 2 কেজি ছিল কি 30 দিনে। এখন আমরা পার সেকেন্ডে হিসাব করবো, কেন, কারণ পাওয়ার হয়তো সেকেন্ডে না, পাওয়ার মানে কি জুল পার সেকেন্ড, পাওয়ার মানে কি বলো, জুল পার সেকেন্ড। তাহলে ঘন্টা নিবা নাকি সেকেন্ড নিবা বলো। আচ্ছা, আর কেউ কিছু বলবো, হ্যাঁ না, আর কেউ কিছু বলবো। আচ্ছা, আর কেউ কিছু বলবো না, ঠিক আছে। তাহলে পাওয়ার প্ল্যান্ট কিন্তু আজকে শেষ, পাওয়ার প্ল্যান্ট আজকে শেষ। আমরা আগামী দিন দেখবো ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন, মানে দ্বিতীয় অধ্যায় দেখবো, ঠিক আছে। আগামী দিন কি দেখবো, ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন, আপনাদের লাস্ট পার্ট, ঠিক আছে। আগামী দিন থেকে আমরা আরেক অধ্যায় শুরু করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।